নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কলকাতার অন্যতম তীর্থক্ষেত্র বা বলতে পারেন কলকাতার অন্যতম আকর্ষণ কালীঘাট মন্দির, সেই কালীঘাট মন্দিরের নানান অজানা তথ্য, নানান অজানা কাহিনী আপনাদের তুলে ধরব। কিন্তু তার আগে আমি আপনাদের আরও একবার অনুরোধ করব, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, যাতে এই রকম নানান অজানা তথ্য, নানান অজানা কাহিনীর ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং প্রত্যেককে অনুরোধ করব, আপনারা পুরো ভিডিওটি শুনুন, কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কালীঘাট মন্দিরের সম্পর্কে নানান অজানা তথ্য। কলকাতা তথা পশ্চিমবঙ্গে মাত্র হাতে গোনা কিছু মন্দির রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত পৌরাণিক এবং ঐতিহাসিক গুরুত্বকে বহন করে চলেছে। এই তালিকায় একেবারে ওপর দিকে রয়েছে দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দির। দক্ষিণ কলকাতার এই মন্দিরটি কলকাতার সবথেকে জনপ্রিয় এবং সবচেয়ে প্রাচীন কালী মন্দির। তবে কলকাতার সবথেকে জনপ্রিয় মন্দির শুধুমাত্র নয়, এই মন্দিরটি আরও অনেক ক্ষেত্রে অন্যান্য কালী মন্দিরের থেকে আলাদা। এই মন্দির সতীর 51 সতীপীঠের মধ্যে পড়ে। আদিগঙ্গা অর্থাৎ মায়ের ঘাটের একদম ধারে অবস্থিত কালীঘাট মন্দির। আগে আদিগঙ্গা ভাগীরথী নদীর অংশ থাকলেও এখন ভাগীরথী থেকে একেবারেই আলাদা হয়ে গিয়েছে। দুটি নদী প্রবাহের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র কলকাতার ওপর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়। ভৌগোলিক পরিবর্তনের দরুন কালীঘাটের কালী মন্দিরের সামনে থাকা আদিগঙ্গা এবং হুগলি নদীর প্রবাহ বরংবর পরিবর্তিত হয়েছে। কিন্তু কালীঘাটের কালী মন্দির প্রতিষ্ঠার একটি বিশাল কাহিনী রয়েছে, যা হয়তো এখনো অনেকেরই অজানা। কথিত আছে এই কালীঘাটে নাকি সতীর শরীরের ডান পায়ের 4টি আঙ্গুলের মতান্তরে একটি পড়েছিল। তারপর থেকেই কালীঘাট মন্দির হয়ে উঠেছে সকলের সতীপীঠ বা শক্তিপীঠ। কালীঘাট মন্দিরের মতো ঐতিহ্যশালী মন্দির ভারতে খুব কম আছে। কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে কালীঘাট অত্যন্ত আকর্ষণীয় জায়গা। অনেকে বলেন কালীঘাট শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের ক্ষেত্রে জনপ্রিয় এক মন্দির। অনেকের ধারণা কালীক্ষেত্র বা কালীঘাট শব্দটি থেকে বর্তমানে কলকাতা শব্দটির উদ্ভব ঘটেছে। এছাড়াও 2000 বছর আগে গ্রিক দার্শনিক টলেমির ভারত বর্ণনায় একটি কালীগ্রামের কথা উল্লেখ করা হয়েছিল, যেটি নাকি আজকের কালীঘাটে রূপান্তরিত হয়েছে, যদিও এই ধারণা নিয়ে মতান্তর আছে। অন্যদিকে অনেকে আবার বলেন মহাদেব যখন সতীর আত্মহত্যায় ক্রুদ্ধ হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, সেই সময় বিষ্ণু সুদর্শন চক্রের কারসাজিতে সতীর ডান পায়ের আঙুল কেটে পড়ে গিয়েছিল কালীঘাটে। এই সময় কালীঘাটের আদিগঙ্গার সামনে উপস্থিত ছিলেন চৌরঙ্গী গিরি নামের জনৈক পুরোহিত। তিনি সেই সময় সেই জায়গায় সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি জলের মধ্যে দেখতে পান পায়ের আঙুলের আকৃতির কোনো জিনিস পড়ে রয়েছে। তিনি সেটিকে যত্ন সহকারে তুলে রাখেন। পরে নাকি তিনি স্বপ্নে কালীকে দেখতে পেয়েছিলেন। তারপর থেকেই কালীঘাটের যাত্রা শুরু। কালীঘাটের আদিগঙ্গার সামনে একটি কুটির তৈরি করে সেখানে কালী পুজো শুরু করেন চৌরঙ্গী গিরি, যার নামে এই কলকাতার চৌরঙ্গী অঞ্চল। সূত্রপাত হল কালীঘাট মন্দিরের। 15 শতকে লেখা মনসার ভাসান বইতে কালীঘাট মন্দিরের সূচনা নিয়ে এর বর্ণনা দেওয়া আছে। অন্যদিকে আবার কবি ভারতচন্দ্রের লেখায় এই একই বর্ণনা ফুটে ওঠে। অনেকে আবার বলেন পুরাণ মতে কালীঘাট নাকি বারাণসীর মতন একটি জায়গা। কিন্তু বলতে গেলে এই ধারণা নিয়ে অনেকের মধ্যেই অনেক বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন কালীঘাট মন্দির তৈরি করা এবং এই মন্দিরে মায়ের পুজো করার জন্য সবথেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। কথিত আছে 1570 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা পদ্মাবতী দেবী ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছিলেন,
সেই স্বপ্নে তিনি দেখেছিলেন স্বয়ং মা কালীকে। তারপরেই তিনি সকালে উঠে কালীঘাটের কালীকুণ্ডা হ্রদে সতীর পায়ের আঙুল আবিষ্কার করেন। তারপর থেকেই তার উদ্যোগে কালীঘাটে মন্দির নির্মাণ করে কালীর পুজো শুরু করা হয়। তার পাশাপাশি কালীঘাট মন্দির হয়ে ওঠে ৫১ সতীপীঠের একটি বিশেষ নিদর্শন। যদিও কালীঘাট মন্দির তৈরি করাতে ইংরেজদের কিছুটা ভূমিকা আছে বলেও অনেকে মনে করেন। জানা যায়, যখন ভারতে ইংরেজ শাসন চলছে সেই সময় কলকাতা এবং এই সমস্ত অঞ্চলগুলি অন্তর্ভুক্ত ছিল ডিহি ৫৫ গ্রামের মধ্যে। ১৭৫৮ সালে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে মীর জাফরের কাছ থেকে এই জমি ক্রয় করে। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলায় ক্ষমতায় চলে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে মীর জাফরের সঙ্গে এই জমি কেনাবেচার গল্প কাহিনী। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম তৈরি করতে শুরু করে ইংরেজরা। কলকাতায় চাকরির সুবিধা বেশি, তাই অনেকে কলকাতায় আসতে শুরু করেন। গ্রামগুলিকে আস্তে আস্তে আরও পরিষ্কার করা হয়। তারপরই কলকাতার আশেপাশের অঞ্চল মিলে একটি নতুন শহর তৈরি করে ফেলা হয়। তবে এছাড়াও আরও কিছু কাহিনী রয়েছে এই কালীঘাট মন্দির প্রতিষ্ঠা নিয়ে। শোনা যায় নাকি সাবর্ণ রায়চৌধুরীর পরিবার ১৮০৯ সালে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণরূপে শেষ করেন। সেই সময় এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করার জন্য খরচ হয়েছিল আনুমানিক ৩০,০০০ টাকা। কথিত আছে কালীঘাট মন্দির মোটামুটি বেশ কয়েক বিঘা জমির ওপর দাঁড়িয়ে রয়েছে। মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য, আটচলা আকৃতির মন্দির সব নিয়ে কালীঘাট মন্দির সত্যিকারের একটি ভাস্কর্যের নিদর্শন। তবে এই জমিটা ঠিক কাদের সেটা নিয়ে বেশ কিছু সমস্যাও রয়েছে। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দাবি করেছেন যে এই জমি সম্পূর্ণ তাদের। অন্যদিকে আবার হালদার বাড়ির তরফ থেকে দাবি করা হচ্ছে সেই জমি তাদের। তো এই নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। অন্যদিকে কালীঘাট মন্দির প্রতিস্থাপনের এতগুলি কাহিনী থাকলেও সবথেকে প্রচলিত যে কাহিনীটি, সেটির সঙ্গে কিন্তু সরাসরি জড়িয়ে রয়েছেন আত্মারাম ব্রহ্মচারী এবং একই সঙ্গে জড়িয়ে রয়েছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার। জনশ্রুতিতে শোনা যায় আত্মারাম ব্রহ্মচারী নামের এক মাতৃসাধক একদিন কালী সাধনা করছিলেন। সেই সময় তিনি একটি দেবী কণ্ঠ শুনতে পান। তিনি ভালোভাবে মন দিয়ে শুনে বুঝতে পারেন তাকে জানানো হচ্ছে যে বেদির ওপরে তিনি বসে আছেন সেটি আসলে ব্রহ্মদেবী এবং দেবীর দেহের একটি অংশ পাশের হ্রদের জলে আছে। তাকে আদেশ করা হয় নীলগিরি পর্বত গিয়ে ব্রহ্মানন্দ গিরি নামের একজন সাধক রয়েছেন, তার সঙ্গে দেখা করে তার কাছে যে কোষ্ঠী পাথরের শিলা রয়েছে সেটি যেন এই বেদির ওপর স্থাপন করা হয়। তারপরেই আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করেন। তার কাছ থেকে নীলগিরি থেকে কোনো এক দৈব বলে ১২ হাত লম্বা এবং ২ হাত চওড়া একটি কোষ্ঠী পাথরের শিলা কালীঘাটে নিয়ে আসার ব্যবস্থা করেন। এমনকি শোনা যায় সেই শিলা থেকে মাতৃরূপ প্রদান করার জন্য এসেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। অবশেষে ওই শিলা থেকে একটি দেবী মূর্তি তৈরি করা হয়। কিন্তু দেখা যায় দেবী মূর্তি তৈরি হয়ে গেলেও তখনও পর্যন্ত দেবীর চরণ নিখোঁজ। তখন হঠাৎ করেই আত্মারাম এবং ব্রহ্মানন্দ পাশের জলাশয়ের মধ্যে একটি আলো দেখতে পান। স্নান যাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন সেখানে তারা মায়ের পায়ের অংশ খুঁজে পেয়ে যান। তারপর থেকে প্রত্যেক স্নান যাত্রার দিন প্রথা মেনে বিশেষ পুজো শুরু হয় কালীঘাট মন্দিরে। কিন্তু কালীঘাট মন্দিরের সবথেকে আকর্ষণীয় বিষয়টি হলো কালীঘাটের মূর্তিটি। সাধারণ কোনো কালী মূর্তি থেকে এটি একেবারে অন্যরকম। এই কালী মূর্তির জীব অন্যান্য মূর্তির থেকে একেবারে আলাদা। এই জীব সম্পূর্ণরূপে সোনা দিয়ে মোড়া। আত্মারামগিরি এবং ব্রহ্মানন্দগিরি এদের দুজনের তত্ত্বাবধানে এই মূর্তি তৈরি করা হয়েছিল। তবে অনেকে মনে করেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কুলদেবী মাতা ভুবনেশ্বরীর মূর্তির সঙ্গে এই কালী মূর্তির বেশ কিছুটা মিল আছে। এই মূর্তিতে দেখা যায় ৩টে বড় বড় লাল রঙের চোখ, ৪টে সোনালী রঙের হাত এবং একটি দীর্ঘকায় জিভ। আগে যেহেতু এখানে শুধুমাত্র কালী পুজো করা হতো, তাই এটি আগে কালীক্ষেত্র হিসেবে চিহ্নিত ছিল। এই কালীক্ষেত্র নাম থেকে পরবর্তীকালে কালীঘাট নামটির উদ্ভব হয়েছেন বলে অনেকেই মনে করেন।
আবার অনেকে বলেন এই কালীক্ষেত্র নামটি এসেছে একটি ইংরেজি শব্দের বাংলা অনুবাদ থেকে। কালীঘাট মূলত ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম, কিন্তু এই সতীপীঠ তৈরি হওয়ার মূল কারণ অনেকেরই অজানা। হিন্দু শাস্ত্রে সর্বমোট ৫১টি সতীপীঠ অথবা শক্তিপীঠ থাকার উল্লেখ রয়েছে। শাস্ত্রে জানানো হয়েছে রাজা দক্ষের কাছে নিজের স্বামীর অপমান শুনে আত্মহত্যা করেছিলেন সতী। ভগবান শিব সতীর আত্মহত্যার কোনোভাবেই মেনে নিতে পারেননি, তাই রাগে মহাদেব সারা বিশ্বে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। সেই অবস্থায় তাণ্ডব নৃত্য বন্ধ করতে মাঠে নামেন বিষ্ণু। বিষ্ণু সুদর্শন চক্রের ব্যবহার করে সতীর মৃতদেহটিকে একেবারে খণ্ডবিখণ্ড করে দেন। সতীর দেহের ৫১টি অংশ হয়। সেই সমস্ত অংশ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তার মধ্যে সতীর দেহের ডান পায়ের ৪টি আঙুল, মতান্তরে অনেকে একটিও বলেন, পরে কালীঘাটে। যে সমস্ত জায়গায় সতীর দেহের কোনো না কোনো অংশ পড়েছিল সেখানেই সতীপীঠ অথবা শক্তিপীঠ তৈরি হয়েছে। এই সমস্ত জায়গায় শক্তির আরাধনা করা হয়। ঠিক একইভাবে আরাধনা করা হয় ভৈরবেরও। আমরা কালীঘাট মন্দিরে শক্তি রূপ হিসেবে দেখতে পাই মায়ের দক্ষিণা কালী রূপ। অন্যদিকে ভৈরব অর্থাৎ রক্ষক হিসেবে পূজিত হন নকুলেশ্বর মহাদেব। এবার আমরা জেনে নিই মন্দিরের আকার আয়তন। ১৮০৯ সালে বরিশার জমিদার সাবর্ণ রায় চৌধুরী পরিবারের শিবদাস চৌধুরী, তার পুত্র রামলাল চৌধুরী এবং তার ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীকান্ত চৌধুরীর উদ্যোগে নতুন করে তৈরি করা হয় কালীঘাট মন্দির। ১ বিঘা ১১ কাঠা ৩ ছটাক জমির ওপরে সম্পূর্ণ মন্দির তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক ৩০,০০০ টাকা। এই মন্দির তৈরি করতে সময় লেগেছিল মোটামুটি ৮ মাস। বঙ্গীয় আটচালা স্থাপত্য শৈলীতে এই মন্দির তৈরি করা হয়েছিল, যদিও পরবর্তীকালে রাজস্থানী শিল্পীদের দিয়ে এই মন্দিরের ছাদ উঁচু করা হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহ বেশ সাজানো এবং বেশ উঁচু। কৃষ্ণ, শিব এবং অন্যান্য দেবতারাও এখানে পূজিত হন। এই সমস্ত পুজো হয় ছোটখাটো মন্দিরে। তারপরে আসে ভৈরব অর্থাৎ নকুলেশ্বরের মন্দির। মন্দিরের উচ্চতা ৯০ ফুটের কাছাকাছি। এই মন্দিরে ৩টি কলস, একটি ত্রিশূল, একটি ধাতব ধ্বজা আছে যেখানে লেখা আছে ওং। এছাড়াও মন্দিরের সামনাসামনি রয়েছে কেওড়াতলা মহাশ্মশান। কালীঘাট মন্দির কলকাতার সবচেয়ে প্রাচীন কালী মন্দির। স্বাভাবিকভাবেই বহুদিন ধরে এই মন্দির নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। শুধুমাত্র রাজা এবং জমিদাররা নন, বহু ইংরেজ সাহেব কালীঘাট মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন। শোনা যায় একটি মামলা জেতার জন্য একবার ইংরেজ সাহেব কালীঘাট মন্দিরে মানতও করেছিলেন। সেই মামলায় জয়লাভ করার পর তিনি কালীঘাট মন্দিরে ৩,০০০ টাকার পুজো দিয়েছিলেন। এছাড়াও পাঞ্জাব এবং বার্মা দখলের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই মন্দিরে পুজো দেওয়া হয় বলে জানান অনেক স্থানীয়রা। রাজা নবকৃষ্ণ এই মন্দিরে সোনার মুন্ডমালা দান করেছিলেন। এছাড়াও খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল কালী মায়ের ৪টি হাত সম্পূর্ণ রূপো দিয়ে তৈরি করেছিলেন, যদিও পরবর্তীকালে কালীচরণ মল্লিক নামে একজন সেই রূপোর হাত সোনা দিয়ে করিয়ে দিয়েছিলেন। এছাড়াও দেবীর মাথায় ছাতা দান করেছিলেন নেপালের সেনাপতি জং বাহাদুর। তার পাশাপাশি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি মন্দির সংলগ্ন আদি গঙ্গার ঘাট বাঁধিয়ে দিয়েছিলেন। বরিশার জমিদার সন্তোষ রায়চৌধুরী এই মন্দির সংস্কার করেছিলেন। বাংলা সংস্কৃতির সঙ্গে দীর্ঘ বেশ কিছু বছর ধরে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে কালীঘাট মন্দির। কলকাতার সবথেকে পুরনো কালী মন্দির হওয়ার সুবাদে বিশ্বের বহুমে মুখরিত হয়ে থাকে এই জায়গাটি। এই মন্দিরে পুজো দিয়ে গেছেন হিন্দু থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল ধর্মের মানুষেরা। তাই ঠিক এইখানেই সকলের থেকে আলাদা হয়ে ওঠে কালীঘাট মন্দির।